এক্সকিউজ মি ম্যাডামেরা, আমি কি আপনাদের কোণের পাশে একটু বসতে পারি? একজন নয়, বেশ কয়েকজন একসাথে আহ্লাদি গলায় বলে উঠল, ইয়েস, কেন নয়, শিওর শিওর। মুখে বললেও মেয়েগুলোকে সরতে না দেখে ইভান ফের বলল, আমি মূলত আপনাদের কোণের পাশেই বসতে চাইছি, সমস্যা হবে নাকি? ছেলেটা এমনভাবে বলছে যেন তন্ময়কে বিশেষভাবে চিনে। তন্ময়ী শান্ত চাহনি আর নীরবতাও সেটা বুঝিয়ে দিচ্ছে যেন, তাই পাশে বসা মেয়েগুলো সরে বসলো। কিছু মেয়ে উঠে দাঁড়িয়েও পড়লো। তন্ময়ের নীরব চাহনিতে স্বাভাবিক দৃষ্টি ফেলে মিষ্টি এসে তার পাশে গিয়ে বসলো ইভান। এখনো হলুদের অনুষ্ঠান শুরু হয়নি। কনে পক্ষের থেকে সব আয়োজন কমপ্লিট থাকলেও বর পক্ষের থেকে হলুদের বারাত আসবে, তারপর কনের হলুদ মাখানো শুরু হবে, সেটাই এখনো আসেনি। তাই যে যার মতো বিভিন্ন গল্পে মেতে আছে, সেই সুযোগটা ব্যবহার করছে ইভান। যদিও সুযোগ না থাকলেও কি যায় আসতো বা যেত, তার কাজ সে কমপ্লিট করে ফেলেছে। হলুদের বারাত আর আসবে বলেও মনে হয় না। তন্ময়ীর সামনে রাখা ছোটখাটো টেবিলটায় বিভিন্ন পদের মিষ্টি, পিঠা পায়েসের আয়োজন করে রাখা। সেখান থেকে সনন্দে একটা মিষ্টির পাত্রটা উঠিয়ে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে একটা মিষ্টি কাঁটা চামচ দিয়ে মনোযোগ সহকারে কেটে কুটে খেতে থাকলো ইভান। কনের জন্য রাখা মিষ্টি সে এমন নির্বিকার ভাবে খাচ্ছে যেন মিষ্টিগুলো তার জন্য রাখা হয়েছে। আর আশেপাশে কে আছে, কে দেখছে, খাওয়া উচিত কিনা, এসবের যেন বিন্দু পরিমাণ কোনো পরোয়া নেই। কি নির্বিকার আচরণ! তন্ময়ের বিশ্বাস এই ছেলে নিশ্চিত কিছু অঘটন ঘটিয়ে তারপর এত শান্ত, এতটা চুপচাপ। না হলে এত নির্বিকার থাকার কথা তো নয়। তেমন ছেলেও যে ইভান নয়, এটা সে বেশ জানে। মনোযোগ দিয়ে মিষ্টি খেতে খেতে শীতল গলায় ইভান বলল, তোমাকে ভারী মিষ্টি আর সুন্দর দেখাচ্ছে তন্ময়ী। তোমার শ্যামবর্ণ শরীরে হলুদের এই সাজ, উফ! তোমাকে দেখার প্রথম দিনের মতো বুকের ভিতরটা তোলপাড় করে দিচ্ছে। আর সেই হলুদের মোহনীয় সাজটা তুমি অন্য কারো জন্য সেজেছ? তোমার জন্য তোলপাড় করা জায়গায় নিজ হাতে আগুন জ্বালিয়ে দিয়েছ। কথা তো এমন ছিল না। বুকের ভিতর তোলপাড় শুরু হলো তন্ময়ের। তবে যত সম্ভব নিজেকে শান্ত আর স্বাভাবিক রেখে শক্ত কণ্ঠে বলল, তবে কথা কেমন ছিল? আপনি আমাকে নিজের ভেবে পা দিয়ে চেপে রেখে অন্য মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াবেন, আর আমিও সেটা মেনে নিয়ে আপনার হতে রাজি হয়ে যাব, তেমনটা? এটা আশা করা উচিত আপনার। শান্ত চাহনিতে তন্ময়ের মুখের দিকে তাকালো ইভান। পূর্বের ন্যায় শীতল গলায় বলল, তুমি ভুল বুঝছো আমাকে। তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছিল আমার। আমি ফালতু ছেলেদের মতো তোমার পিছু লেগে থাকিনি, আর না কখনো ডিস্টার্ব করেছি। আমি শুধু সোজা সাপটা স্বীকারোক্তি জানিয়েছিলাম তোমাকে আমার ভালো লেগেছে। আমার জীবনের একান্ত নারী হিসাবে তোমাকেই চাই। এটা কোনোরূপ মিথ্যা ছিল না, আর না ছিল সেই সোজা সাপটা স্বীকারোক্তিতে ছলনা। ছলনা থাকলে নিশ্চয়ই তোমার মতো করে স্বাধীনভাবে তোমাকে চলতে দিতাম না। সোজা সাপটা একটা প্রেমের সম্পর্কে জড়াতাম। সেখানে আমার ভালো মন্দ চাহিদাও থাকতো। ছিল কি চাহিদা? পারতাম না আমি সেই সম্পর্কে ছলনা করে নিজের খারাপ মনস্কামনা পূর্ণ করতে? কখনো তেমন কোনো কথাবার্তা হয়েছে আমাদের? নাকি তেমন ব্যবহার পেয়েছো আমার থেকে? তুমিও তো চাওনি সেরকম প্রেমময় সম্পর্ক হোক আমাদের মধ্যে। সেজন্য তো সময় মতো করে তোমাকে পাওয়ার অনুরোধটা রেখেছিলাম শুধু। নিষ্প্রভ চাহনিতে মাথা কাত করে তন্ময়ের কঠিন করে রাখা মুখের দিকে তাকিয়ে রইল ইভান। উত্তর এলো অপর পক্ষ থেকে। আশা করল না ইভান আবারও বলতে শুরু করলো, যাই হোক, কিন্তু সেদিন তোমার পক্ষ থেকে তুমি আমার মতো করে সোজাসাপটা সম্মতি মেলে ধরনি, দাওনি উত্তর। তবে তোমার নীরবতাকেই আমি সম্মতি ভেবে নিয়েছিলাম। অন্য সম্পর্কের ন্যায় তোমাকে আমি নিজে কি চাই সেই গণ্ডির মধ্যে আটকে রাখতে চাইনি কখনো। কেননা তুমি মেয়েটা কেমন ডিটেলসে আমার তখন জানাশোনা, এমনকি বোঝাও হয়ে গিয়েছিল। তাই চেয়েছিলাম তোমার লাইফ তুমি তোমার মতো করে যেভাবে আগে চলে এসেছো সেভাবেই চলো। শুধু সময় যখন আসবে আমি তোমার মা ভাইয়ের কাছ থেকে চেয়ে নেব তোমাকে, আর যখন চাইবো তখন যেন শুধু তোমার সম্মতিটা পাই। আমি তোমাকে চেয়েছি আমার জীবনের একান্ত নারী হিসাবে, কোনো প্রেমিকা হিসাবে নয়, যার কারণে আমার আচরণটা আমি সেরকমই রেখেছিলাম। থামলো ইভান। বলতে বলতে গলা কঠিন হয়ে এলো তার। ফের বলল, আর একটাই অনুরোধ করেছিলাম তোমাকে, বলেছিলাম আমার চাওয়ার আগে যদি তোমাকে কেউ তোমার মা ভাইয়ের কাছে চেয়ে বসে, প্লিজ তন্ময়ী আমাকে জানিও। আমার অনুরোধটা তুমি রাখলেই না, এতটা তুচ্ছ তাচ্ছিল্য করলে। অথচ আমি তোমার নীরবতাকে সম্মতি ভেবে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমার উপর। সেই বিশ্বাস ভরসা তুমি তোমার নীরব সম্মতির মতোই নীরবই ভেঙে দিলে।
তোমার মোটেও উচিত হয়নি আমাকে এভাবে অতল সাগরে ভাসিয়ে দেওয়ার। বিশ্বাস ভরসা আপনি রেখেছেন, তবে আপনি কি করে আমার উপরে সেই আস্থা ভরসা করেন? সেই কারণে তুমি আমাকে ভুল বুঝে এরকম একটা পদক্ষেপ নিতে পারো না তনু। তোমার বিশ্বাস ভরসার জায়গাটা যদি আমার প্রতি নড়বড়ে হয়ে গিয়ে থাকে, তুমি বিষয়টা সম্পর্কে জানতে চাইতে আমার কাছে, আমি জানা বোঝার এমনকি যে কোনো বিষয়ে প্রশ্ন করার অধিকারপত্র কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তোমাকে। সেখানে তুমি আমাকে প্রশ্ন না করে রাগে জেদে পড়ে বিয়ের মতো একটা সারা জীবনের সেন্সিটিভ ইস্যুতে নির্দ্বিধায় সম্মতি জানাতে পারো না। তোমার কি মনে হয় ইভানের জীবনে মেয়ের অভাব পড়েছে যে তাকে ফিরে আসতে হলো তোমার কাছেই? ইভানের দুর্বলতা ঠিক কোথায় সেটা অনুভব হলো না তোমার? তুমি একটা মেয়ের সাথে আমাকে ঘুরতে ফিরতে দেখলে আর তোমার মতো করে বিশ্বাস করে নিলে, আর আমাকে ফেললে ফাঁসির দণ্ডনীয় আসামির কাঠগড়ায়। অথচ এক নায়কতন্ত্রভাবে বিচার করলে, সেখানে আসামির ভালো মন্দ স্বীকারোক্তি শোনা জানার প্রয়োজন মনে করলে না, আর না সেই ফাঁসির আসামির শেষ ইচ্ছে জানার প্রয়োজন বোধ করলে। তবে সেদিন কেন সরাসরি বলে দাওনি, ইভান আপনাকে আমার পছন্দ নয়, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি না, তবে আমি তোমাকে আমার ভাবার দুঃস্বপ্ন বুকে লালন করতাম না? বুকের ভিতর ব্যথার অনুভব সৃষ্টি হলো তন্ময়ের। কঠিন করে রাখা হৃদয় ভিতরে ভিতরে ভেঙে চুরমার হলো। সেদিন যখন ইভান সোজাসাপটে নিজের অনুভূতি সুন্দরভাবে জানিয়ে দিয়েছিল, সব দিক ভেবেচিন্তে হ্যাঁ না কিছু না বললেও মনে মনে ঠিকই ইভানের প্রতি অনুভূতিতে দুর্বল হয়েছিল সে। মুগ্ধ হয়েছিল ইভানের তরফ থেকে তার ব্যবহার, কথাবার্তা, সিদ্ধান্ত, আচরণের। অন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক না গড়িয়ে সময় মতো তাকে চেয়ে নেওয়া চিন্তাভাবনা। সেও যেন নীরবে সম্মতি দিয়েছিল সেই চাওয়ার। বরাদ্দকৃত সম্পর্ক দুজনার মধ্যে না থাকলেও হুটহাট একটু একটু কথা হতো দুজনার। তবে সেসব কথা না ছিল প্রেমময় আর না ছলনাময়। বরাবরই ঠাট্টা মশকরা করে তাকে রাগিয়ে দেওয়া, উল্টাপাল্টা বলে খেপানো, এগুলাই কাজ ছিল ছেলেটার। তন্ময় সেসব কার্যকলাপে রেগে যেত, খেপে যেত, আবার মনের কোণে ভালো লাগাও সৃষ্টি হতো। আর সেই ভালো লাগা সেদিন ভেঙে চুরমার হয়ে গেল যেদিন একটা কফি শপে ইভানকে আর নাম না জানা সেই মেয়েটাকে হাসি হাসি মজা করে কথা বলতে দেখলো। একবার নয়, মেয়েটার সাথে ইভানকে বারংবার দেখেছে সে। ইভানের সাথে বাইকে ঘুরতে, কফি শপে কফি খেতে, ইভানের ভার্সিটি এরিয়াতে। মেয়েটার পোশাক আশাক, চালচলন, হাবভাবে মোটেও ঠিক লাগেনি তন্ময়ীর। সেখানে ইভান তাকে ভালো লাগার কথা জানিয়ে সেই মেয়ের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। তন্ময়ীর ভালো লাগার অনুভূতিগুলো যেন সেখান থেকে আস্তে আস্তে একটু একটু করে ফিকে হতে শুরু করলো। তবে হৃদয় একান্ত মানুষ হিসাবে যার প্রতি একবার দুর্বল অনুভূত হয়, সহজে কি তাকে মন মস্তিষ্ক থেকে বের করে দেওয়া যায়, নাকি চাইলেই ভুলে যাওয়া যায়? তবে মন কঠিন রেখে চেষ্টা করে গিয়েছে তন্ময়ী নিজেকে ঠিক রাখার, যেমনটা সে আগে ছিল তেমনভাবে চলার। না ইভানের কাছে মেয়েটা সম্পর্কে জানতে চেয়েছে, আর না আগ্রহ দেখিয়েছে জানার। শুধু মনকে বলে ইভানকে এড়িয়ে গেছে। বড়লোকের ছেলে কখন কাকে ভালো লেগে যায়, ভালো লাগা শেষ হয়ে গেলে কখন কাকে আবার ছুঁড়ে ফেলে দেয় বলা তো যায় না। তাই নিজের দুর্বলতাকে কাবু করে নিজেকেই শক্ত করে নিয়েছে সে। মনে মনে ভেবে রেখেছে বাবা হারা সে, মা আর ভাই যেমনটা চাইবে তেমনভাবেই চলবে সে, এবং যাকে তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে তাকে বিয়ে করবে তন্ময়ী। দীর্ঘশ্বাস ফেলল তন্ময়ী। আজ তবে কেন ইভানের কথাগুলো ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তাকে? কেন মনে হচ্ছে একবার মেয়েটা সম্পর্কে তার জানা উচিত ছিল? চোখের দেখাও তো ভুল হতে পারে। ইভানকে প্রশ্নবিদ্ধ করা উচিত ছিল, কেন আমাকে কথা দিয়ে অন্য মেয়েকে নিয়ে এত মাতামাতি? হ্যাঁ, মাতামাতি তো ছিল। রাগ জেদে ক্ষণিকের দুর্বল হওয়া মনটা আবারও কঠিন রূপায়িত হলো। তার এই ইভানকে না জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত একেবারেই ভুল নয়। কোনো মেয়ে নিজের পছন্দের মানুষের সাথে অন্য একটা মেয়েকে সহ্য করবে? কে মেনে নিবে? সে যে কারণেই হোক না কেন। আর কেনই বা একটা মেয়েকে নিজের মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রেখে অন্য একটা মেয়ের সাথে মজা ফুর্তিতে ডুবে থাকবে? তার কি একটুও মনে ছিল না তন্ময়ী বলে কাউকে সে নিজের করবে বলে কথা দিয়ে রেখেছে? অভিমানে কালো মনির চোখজোড়া জলজল করে উঠল তন্ময়ীর। সে মুখাভাবের দিকে খুবই খেয়ালি নজরে তাকিয়ে রইল ইভান। তার চাহনি যেন বলে দিচ্ছে তন্ময়ীকে ভাবার সময়টা দিয়েছে সে। অনেক সময় পর দৃঢ় কণ্ঠে বলল ইভান, বিয়েটা একটা ছেলেমেয়ের স্বামী স্ত্রী রূপে একসঙ্গে কাটানো সারা জীবনের একটি কঠিন সিদ্ধান্তের ব্যাপার। সেই মানুষটার সাথে তুমি সারা জীবন জড়িয়ে যাবে, এটা ভেবেও তুমি সেই সিদ্ধান্তে অনায়াস সম্মতি জানালে কি করে তন্ময়ী? এটা মানতে পারছি না আমি। আমিও মানতে পারিনি। আমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে রেখে আপনি অন্য মেয়ে নিয়ে হাসি মজা করে শহরময় ঘুরে বেড়াবেন,
আমার জায়গায় আপনি হলে মানতেন কি? অবহেলায় হাসল ইভান। ভুল তারও ছিল। তন্ময়ের কথা না ভেবে আরেকজনের কথা ভাবতে গিয়ে নিজের জীবনকেই হারিয়ে ফেলতে বসেছিল সে। এখন সেটা খোলামেলা বলার সময় নয়, তবুও বলল, মানতাম না, তবে তোমার মতো না ভেবেচিন্তে বিয়ের মতো একটা ডিসিশনও নিতাম না। তুমি ভুল ডিসিশন নিয়েছো, আর আমাকে না জানিয়ে সেই ভুলকে অন্যায় রূপ দিয়েছো। একদম না। সেটা তো একটু পরে বুঝতে পারবে। তুমি তো ইভানেরই, আর তোমাকে ইভান ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ ছোবে এটা ইভান মানবে কি করে, আর মেনে নেবে এটাও ভাবা তোমার ভুল। দ্বিতীয়ত, তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আমি একান্তভাবে আমার ভাবতেই পারি না, ছোঁয়া তো দূর। তৃতীয়ত, আমার বলা কথা তোমার কাছে মিথ্যা বলা মনে হতে পারে, কিন্তু সেই কঠিন সত্যটা মিথ্যা মনে করে ভুল বুঝে রেগে জেদে বিয়ের মতো একটা কঠিন সিদ্ধান্তে জড়িয়ে পরবর্তীতে তুমি পস্তাতে চাইলেও আমি তো তোমাকে পস্তাতে দিতে পারি না। সেই কঠিন সত্যটা মিথ্যা মনে করলেও আমার হতে হবে তোমাকে। তোমার সম্মতি ছাড়াও যদি আমার হতে হয়, তবুও ইভানের হতে হবে তোমাকে, বাধ্য হয়ে হলেও। রাগ জেদ ভুলে গিয়ে বিস্ময়ে ভর করল তন্ময়ের মুখাবয়বে। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে। যেটারই ভয় পাচ্ছিল সেটাই কি করে বসেছে ছেলেটা। সে তো ভেবেছিল বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে ইভান আর কোনো কিছু করার সাহস দেখাবে না। নিভান ভাইয়ের কথা ভেবে হলেও সাহস করবে না কোনো কিছু করার। তবে ছেলেটা ইভান, এটাও তার মাথায় গেঁথে রাখা উচিত ছিল, যার দুঃসাহসের কোনো কমতি নেই। বিস্ময়ে মুখ থেকে বেরিয়ে এলো তার, আপনি নিশ্চয় বিয়ে ভাঙার মতো উল্টাপাল্টা কিছু করেননি। বিস্মৃত হাসল ইভান। ফের রহস্যময় গলায় বলল, তুমি মুখে যেটা বলছো সেটা নয়, মনে যেটা ভাবছো সেটাই করেছি আমি। তন্ময় কিছু বলতে যাবে তার আগে চারিপাশে কেমন চাপা শোরগোল পড়ে গেল। হইচই শুরু হলো। আনন্দঘন হলুদের অনুষ্ঠানে গুঞ্জন সৃষ্টি হলো বিয়ে ভাঙার। ছেলেপক্ষ হলুদের বারাত নিয়ে আসছে না, তারা হঠাৎ বিয়ে ভেঙে দিয়েছে। কারণ হিসেবে তাহমিনা বেগমকে বলেছে। কথাগুলো শোনা থেকে মনমরা হয়ে বসে আছেন তাহমিনা বেগম। মেয়েটার অন্যত্র সম্পর্ক থাকলে হাবে ভাবে তো তিনি সেটা বুঝতে পারতেন। আর দ্বিতীয়ত, ওনার এক কথায় মেয়েটাও রাজি হতো না বিয়েতে। তবে কি ছেলের মা তন্ময়ের গায়ে শ্যামবরণ রং নিয়ে একটু তনুমনু করেছিলেন, সেটারই দোষারোপ উল্টোভাবে গাইছে? নাকি ওনারা যা বলছেন সেটাই সত্যি? তাই যদি সত্য না হবে তবে আজ হলুদের দিন এসে ওনারাই বা কেন বিয়ে ভেঙে দিবেন? সম্মান তো ওনাদেরও জড়িয়ে। মাথায় টলটলে ব্যথার উপসর্গ নিয়ে উঠে মেয়ের কাছে গেলেন তিনি। তন্ময়ের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলেন টলমলে চোখে মেয়েটা ওনার দিকে তাকিয়ে আছে। আশেপাশে আয়োজিত মানুষের ভিড়। সেই চোখ বলছে, ওনারা যেটা বলছেন সেটাই সম্পূর্ণ মিথ্যা আম্মু। মেয়ের প্রতি ভিতরে ভিতরে রাগে জ্বলে ওঠা মাতৃত্ব সত্তা যেন মায়ের চোখে নোনা জল দেখে ভিতরেই নিভে গেল। তিনি প্রশ্ন করার আগে তন্ময় রোধ হওয়া গলায় বলল, বিশ্বাস করো আম্মু, ওনারা যে অভিযোগটা করছেন সেই রকম কোনো সম্পর্কই আমার নেই। ওনারা মিথ্যে তথ্য পেয়েছে। রাগ ক্ষোভ আগেই ফেটে পড়েছে ত্রিনয়। শুধু নিভান শান্ত করে রেখেছে তাকে। বোনের কান্নারত গলার কথাগুলো শুনতেই মেজাজ আরো চড়ে গেল তার। উল্টাপাল্টা কথা বলতেই থাকলো। হলুদের আনন্দঘন মুহূর্তেই বিগড়ে গেল। নানান মানুষের মুখে নানান কথা উঠল। তাহমিনা বেগম চেয়েও মেয়েকে আর প্রশ্ন করতে পারলেন না। যেখানে মেয়ে নিজেই স্বীকারোক্তি জানাচ্ছে সেখানে তিনি আর কি জানবেন শুনবেন? বকে ধমকে মেরে কি আর স্বীকারোক্তি নেবেন, নাকি সেই সত্য মিথ্যা স্বীকারোক্তিতে হারানো সম্মান ফিরে পাবেন? হঠাৎই ওনার প্রেশার বেড়ে গেল। মাথা ঘুরে পড়ে যেতে নিলেই পাশে দাঁড়ানো নিহারিকা বেগম সামনে নিলেন ওনাকে। এটা ওটা বুঝ দিতে থাকলেন, কিন্তু তাতে কি আর কাজ হয়? হলুদের দিনে মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কি সমাজের চোখে ভালো কথা, নাকি নীরবে মেনে নেবে সে কথা সমাজের মানুষ? ওনাকে ধরেই ফাঁকা জায়গায় একটা চেয়ারে বসিয়ে দিশে নানান বুঝদার কথা বলতে থাকলেন নিহারিকা বেগম। পাশে দাঁড়ানো পরিচিত অপরিচিত অনেকে তখন নীরব দর্শক। এখনো তন্ময়ের পাশে মাথা নিচু করে বসে আছে ইভান। ক্রন্দনত চোখে সেটা দেখে ভরাক্রান্ত গলায় বলল তন্ময়ী, খুশি হয়েছেন আমাকে অসম্মানিত অপদস্থ করে? সুখ পেয়েছেন? শান্তি হয়েছে আপনার? মাথা নিচু করে তাচ্ছিল্যের হাসি হাসলো ইভান। সে এটা কখনোই করতে চায়নি, তবে না করে উপায় ছিল না তার। আর বিয়েটা ভাঙার ব্যবস্থা সে অনুষ্ঠানের আগেই করতে চেয়েছিল, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। মাথা কাত করে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল ইভান, আমি খুশি হয়েছি কিনা এটা আমার থেকেও তোমার অন্তর ভালোভাবে জানে, তবে এই সিচুয়েশনের জন্য দায়ী একমাত্র তুমি। তন্ময়ের ক্রন্দনরত মুখ তীক্ষ্ণ শুলের ন্যায় বিধে এফোর এফোর করতে থাকলো ইভানের বুক। দোষী সেও কম নয়, তবে পরিস্থিতি যে তাকে ঠিক করতেই হবে। অনেক সময় ধৈর্য নিয়ে বসে থাকলো, এবার আর বসে থাকতে পারল না সে। উঠে আগে বাবা আর ভাইকে খুঁজলো। নিভানকে দেখলো ত্রিনয়ের সাথে কথা বলতে। সেদিকে না এগিয়ে মহিলা মানুষের আনাগোনা থেকে কিছুটা দূরে নিজের হুইল চেয়ারে বসে আছেন জাহিদ সাহেব।
পাশে গোল টেবিলে চেয়ারে বসা ওনারই বয়সী কিছু মানুষ। সবাই বিষয়টাতে বেশ চিন্তিত। তপ্ত শ্বাস ফেলে সেদিকে এগুলো ইভান। জাহিদ সাহেবের কাছে গিয়ে ওনাকে হুইল চেয়ার সহ সেখান থেকে সরে একটু ফাঁকা জায়গায় নিয়ে দাঁড় করালো। তারপর নিজে মাটুতে হাঁটু ওনার সামনে বসলো। চমকে ছেলের উস্কো খুস্কো মুখের পানে চাইলেন তিনি। দূর থেকে সেটা নিভান দেখে এগিয়ে এলো। জাহিদ সাহেব বিচলিত কণ্ঠে বললেন। ঠোঁট কামড়ে ধরে নিজেকে ধাতস্থ করলো ইভান। বাবার পানে শান্ত নজর রেখে সদ্য এসে পাশে দাঁড়ানো নিভানের সূক্ষ্ম ধারালো দৃষ্টিপানে চাইল। ফের বলল, বাবা, আমি তন্ময়ীকে বিয়ে করতে চাই। তার বিয়ে ভেঙে গেছে, তাকে উদ্ধারিত হতে পাত্রস্থিত হয়ে বিয়ে করতে চাইছি। আমি তাকে বিয়ে করতে চাইছি। কথাটা নিভানের চতুর ব্রেন ইভানকে পর্যবেক্ষণ করা বুদ্ধিদীপ্ত নজর সহজে নিল না। মাথার মধ্যে বিষয়টা নিয়ে যেন ঘুরপাক খেতে লাগলো। কোথাও দুয়ে দুয়ে এক কি করে হয় মিলাতে থাকলো। জাহিদ সাহেব ছেলের আচরণে অবাক বিস্মিত। কি বলবেন ভেবে পেলেন না। বড় ছেলে এখনো বিয়ে করেনি, ছোট ছেলে বিয়ে করার প্রস্তাব রাখছে। মুখ উঁচু করে পাশে দাঁড়ানো নিভানের মুখের দিকে তাকালেন তিনি। নিভান তখন তীক্ষ্ণ চোখে ইভানের দিকে তাকিয়ে ভাবনায় মশগুল। তন্ময়ের বিয়ের খবর পাওয়ার পর থেকে ইভানের ছন্নছাড়া আচরণ, বাড়ির বাহিরের অধিকাংশ সময় কাটানো। সেদিন কৌরির সাথে বলা ফাজলামো কথাগুলো কিছুটা শুনেছিল নিভান, তবে বিশেষ গুরুত্ব দেয়নি। আজ তন্ময়ের পাশে ঘুরঘুর করা বিষয়টা কেমন ঘোলাটে লাগলো নিভানের। জহুরি নজরে ইভানকে খেয়াল করতে থাকলো। মাথা নিচু করে রাখার মতো ছেলে তো নয় ইভান। নিজের কোনো জিনিস পছন্দ হলে বা চাওয়ার হলে চোখে চোখ রেখে কোনো আড়ষ্টতা চেয়ে নেয় সে। তবে কোন অপরাধে আড়ষ্টতায় মাথা নিচু করে বসে আছে সে? তবে কি আর ভাবতে চাইল না নিভান। যেটা সে ভাবছে তেমন ছেলে নয় ইভান। এমন অন্যায়টা সে কখনোই করতে পারে না। তন্ময়কে পাওয়ার হলে সে আর কারো কাছে না বলতে পারলেও নির্দ্বিধায় তার কাছে বলতো। দু ভাইয়ের সম্পর্ক তেমন না হলেও এসব বিষয়ে ইভান কখনো নিজেকে তার কাছ থেকে চাপিয়ে রাখে না। সেই ছেলে এটা কি করে করতে পারে? জাহিদ সাহেবের ডাকে মৃদু চমকে ওনার দিকে তাকালো। ওনার মুখ বলছে উনি ইভানের প্রস্তাবে ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছেন না, যেন সম্মতি তাকেই দিতে বলছেন। নিভানও হঠাৎ কি বলবে খুঁজে পেল না। ইভান কাতস্বরে ফের বলে উঠল, প্লিজ দাদা ভাই, সম্মতি দাও। আমি চাইছি না ওই মেয়েটা আমার জন্য আর কাঁদুক। আমার জন্যে কাঁদুক মানে? জাহিদ সাহেব কথাটা অর্থটা না বুঝলেও নিভান চমকে উঠল। ইভানের কথায় যেন নিভানের ভাবনা সব হিসাব কড়াই গন্ডায় মিলে যাচ্ছে। মুহূর্তের আগে মাথাটা দপদপ করে উঠল তার, চোয়াল হয়ে উঠল দৃঢ় কঠিন। তবে তা মোটেও প্রকাশ করার ভুল করল না। শক্ত কণ্ঠে শুধু জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বলল, আন্টির কাছে গিয়ে প্রস্তাব রাখতে বলুন ওকে, দেখুন উনি কি মতামত প্রকাশ করেন। তবে এখানে তন্মীয় মতামতটা বিশেষ জরুরি, সে মত না দিলে কিন্তু কিছুই হবে না। মুহূর্তে অসহায় নজরে নিভানের দিকে তাকালো ইভান। দাদাভাই যে বুঝে গিয়েছে সব, আর তার প্রতি অসন্তুষ্ট হয়েছে ভীষণ। বুঝতে বাকি রইল না ইভানের। চোখ বুজে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো ইভান। গুটি গুটি পায়ে তন্ময়ীর মায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে। ভদ্রমহিলা চোখ বন্ধ করে চেয়ারে গায়ে দিয়ে বসে আছেন। চোখের কোণে ওনারও নোনা জলের আনাগোনা। ইভানের অপরাধ বোধ যেন ভিতরে ভিতরে পাহাড়সম হলো। সবকিছু যেন ছিন্ন ভিন্ন করে দিতে ইচ্ছা করলো। সময়টা টেনে নিয়ে তন্ময়ের প্রথম দেখা সেই দিনটাই নিয়ে যেতে মন চাইল। শুরুটা আবার সেখান থেকে যদি করতে পারত কতই ভালোই না হতো। তবে তা এখন আর কোনো মতেও সম্ভব নয়। এখন আর সিচুয়েশন মোটেও বিগড়ে যেতে দিলে হবে না। হাঁটু গেড়ে বসলো ওনার সামনে ইভান। চোখ খুললেন উনি। উৎসুক প্রশ্নবিদ্ধ নজর ওনাকে ঘিরে। তখন ওনার আত্মীয় স্বজনেরা দাঁড়ানো। সবাই ভিন্ন ভিন্ন ভালো মন্দ কথা বলেই চলেছে। সেসব উপেক্ষা করে ইভান সোজাসাপটা বলল, আন্টি, আমি একজন বেকার ছেলে। নিজের আপাতত পরিচয় বলতে আমি জুনাইদ জাহিদ ইভান। বাবা বা ভাইয়ের সাফল্যে আমি পরিচিত হতে চাইনি কখনো। নিজেই বরাবর সাফল্য অর্জন করতে চেয়েছি। সেই সাফল্য অর্জন করার আগেই আমি আপনার মেয়েকে চাইছি। জানি না একটা বেকার ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া যায় কি না বা ঠিক কি না, তবে আমি আপনার কাছে আপনার মেয়েকে চাইছি। একটা বেকার ছেলের হাতে কি আপনার মেয়েকে তুলে দেওয়া যায়? আমি কথা দিচ্ছি এই বেকার ছেলে কখনো সুযোগ দেবে না আপনার মেয়েকে অভিযোগ করার। ঘণ্টাখানেক আগের মুখরিত হলুদের অনুষ্ঠানটা হঠাৎই যেন নীরব বিষাদ থমথমে পরিবেশে ছেয়ে গেল। মন ভালো নেই কারো। দুর্বল বিষণ্ণ মানসিকতায় আকস্মিক ইভানের প্রস্তাব পেতে মনে মনে বিস্মিত হলেন তাহমিনা বেগম। তবে ভগ্ন হৃদয়ের দুর্বলতায় চোখে মুখের এক্সপ্রেশনে সেটা প্রকাশ করতে পারলেন না। নীরবে চেয়ে রইলেন ইভানের সুদর্শন আশাবাদী মুখের দিকে। কি বলবেন হঠাৎই যেন ভেবে পেলেন না। সব দিক থেকে নিভানকে ওনার খুব পছন্দ ছিল। ছেলেটার আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন, সর্বোপরি ছেলেটার দৃঢ় ব্যক্তিত্ব, বরাবরই মুগ্ধ হতেন তিনি। সব মায়েরাই তো চায় নিজের কন্যার জন্য এমন উপযুক্ত ছেলে। সেখানে নিভানের গায়ের রংটা উজ্জ্ব করে দেখেননি কখনো।
সেই হিসাবে একসময় তিনি মনে মনে তন্ময়ের জন্য নিভানকে খুব পছন্দ করতেন। এটাও চাইতেন মেয়ের জামাই হিসাবে নিভান হোক। এরকম উপযুক্ত ছেলে সহজে মেলে না। মনের কথা একসময় গিয়ে ছেলেকেও জানিয়েছিলেন তিনি। সেদিন ত্রিনয় বিভিন্ন কারণ দেখিয়ে সাফ না করে দিয়েছিল। তন্মধ্যে তন্ময়কে নিজের বোনের নজরে দেখে নিভান। নিজেদের কথার মধ্যে যদি কখনো তন্ময়ের প্রসঙ্গ আসে, কথাবার্তা সেরূপে বলে নিভান। সেখানে তন্ময়ের জন্য তার কাছে প্রস্তাব রাখা বিব্রতকর। আশা করাটাও আরও লজ্জাজনক, ভাবাটাও উচিত নয়। ত্রিনয় একথা বলার পর তিনি মনের মধ্যে গড়া ইচ্ছে আশা সব ঝেড়ে ফেলে দিয়েছিলেন। আর সেই নিভানদের বাড়িতে তন্ময় ইভানের বউ হয়ে গেলে কখনোই অসুখী হবে, ভালো থাকবে না, এটা তিনি ভাবতেই পারেন না কখনো। তবুও তন্ময়ীর হয়ে ইভানের প্রস্তাবটা তিনি যেন কখনোই আশা করেননি। নিজের মেয়ের সব দিক থেকে ইভান অনেক উঁচুতে, সেখানে কি আশা রাখা আকাশ কুসুম ভাবার মতো। আরও সেই মেয়ের আজ হলুদের অনুষ্ঠান, বিয়ে ভেঙে গেছে, সেখানে আরও আশা রাখা তো উচ্চাকাঙ্ক্ষা, ওনাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য উচ্চ বিলাসিতা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।